এই মেয়ে শোনো, আমি আর তোমার বাড়িতে থাকতে পারছি না। আমি এবার বাড়িতে যাব। তুমি আমার বৌমাকে ফোন করে আমাকে নিয়ে যেতে বলো। আমার বৌমার বান্ধবী বলে আমি তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করছো না। বাড়ি দিয়ে আসবো মানে? এসব আপনি কি বলছেন? আপনার বৌমাই কিন্তু আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। আপনার সামনেই তো টাকা নিয়ে বিক্রি করলো। এখন আর আপনি বাড়ি যেতে পারবেন না। আপনাকে আমার কাছেই থাকতে হবে আর আমার হয়েই কাজ করতে হবে। এমন কথা শুনে নন্দিনী দেবী খুবই বিপদে পড়ে। তাই সে ভীষণই কান্নাকাটি করতে থাকে। এমন সময় সে পুরানো দিনের কথা মনে করতে শুরু করে। কি ব্যাপার বৌমা, সেই কবে থেকে বিজনেস চালিয়ে যাচ্ছ? এদিকে একটা টাকাও তো ইনকাম হলো না, উল্টে আমার টাকাগুলো ধ্বংস করছো। আপনি এরকম কথা বলছেন কেন? আমি তো অনেক কষ্ট করে বিজনেসটা দাঁড় করানোর চেষ্টা করছি। আপনি তো দেখছেন আমি কত কষ্ট করে দিনরাত রান্নাবান্না করি। এমনকি মাঝরাতে অর্ডার আসলেও আমাকে রান্নাবান্না করতে হয়। সংসারের কাজকর্ম সামলে এই পার্ট টাইম ক্লাউড কিচেনটা কিন্তু আমি কষ্ট করেই চালাচ্ছি। এভাবে রিমি তার শাশুড়ি মাকে কথা শুনিয়ে দেয়। আসলে রিমি কিছুদিন আগেই নতুন একটা ক্লাউড কিচেন খোলে, কিন্তু রিমির কাছে যথেষ্ট টাকা না থাকায় রিমি তার শাশুড়ি মাকে টাকার লোভ দেখিয়ে তার কাছ থেকে একটা সোনার চেন নিয়ে নেয়। সেই সোনার চেন বিক্রি করেই রিমি তার ক্লাউড কিচেনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। কিন্তু রিমি তার ব্যবসায় খুব একটা লাভ করতে পারে না, তাই তার শাশুড়ি মা তাকে দিনরাত উঠতে বসতে খোঁটা দেয়। একদিন রিমি তার স্বামী দরবেশকে বলে, দরবেশ, তোমার মা আমাকে যা খোঁটা দিচ্ছে এরকম কথা আমি আমার বাবার জন্মেও শুনিনি। দেখো, আমি ক্লাউড কিচেনটা আমাদের এক্সট্রা ইনকামের জন্য শুরু করেছি, কিন্তু এই 1 মাসের মধ্যেই কি আমি বড়লোক হয়ে যাব? তোমার মা এই ব্যাপারটা কেন বুঝতে পারে না? তাছাড়া ওই সোনার চেনটা আমার মাসি আমাকে বিয়েতে দিয়েছিল, ওটা তোমার মা আমার কাছ থেকে ঝেড়ে নিয়েছিল। হিসাব মতো ওই সোনার চেনটা কিন্তু আমারই। আহা, তুমি তো বুঝতেই পারছো মা পুরানো দিনের মানুষ, মা অত কিছু বোঝে না। তুমি মায়ের কথা কিছু মনে করো না, একটু ধৈর্য ধরো। তোমার ক্লাউড কিচেনটা আর কিছুদিন হলে আরো ভালো মতো চলবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার তো ইচ্ছা করছে তোমার মাকে আমি কারোর কাছে বিক্রি করে দিই। প্রত্যেকদিন এরকম অশান্তি আমার মোটেই ভালো লাগে না। আমি কত কষ্ট করে সংসারের কাজকর্ম করি, ক্লাউড কিচেনটা সামলাই, আবার তোমার মায়ের গালমন্দ শুনি। দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কাটে। পরের দিন রিমি পরপর 4টে পিৎজা, স্ট্রবেরি ড্রিঙ্ক, চিকেন ম্যাগি ইত্যাদি রান্নাবান্না করতে থাকে। যা দেখে নলিনী দেবী মনে মনে ভাবে, বৌমা তো ভালোই অর্ডার পাচ্ছে, তার মানে বৌমা ভালোই টাকা পয়সা ইনকাম করছে, কিন্তু আমাকে কোনো টাকা শোধ করছে না। বৌমা ভাবছে টাকাগুলো একাই নিয়ে নেবে, কিন্তু আমি থাকতে এরকম হতে দেব না। নলিনী দেবী মনে মনে এসবই ভাবতে থাকে। আর সে যখনই সুযোগ পায় তখনই রিমির তৈরি করা খাবারগুলোর মধ্যে বেশি করে নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইত্যাদি মিশিয়ে দেয়, যাতে খাবারগুলো খারাপ হয়ে যায়। কিন্তু রিমি কিছু জানতে পারে না। সে খাবারগুলো প্যাক করে ডেলিভারি বয়কে দিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই কাস্টমাররা ফোন করে রিমিকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এই যে ম্যাডাম, আপনি এটা কি খাবার বানিয়েছেন? আপনার এই পিৎজাটা খাওয়ার পর আমার বন্ধুদের গলাগুলো একেবারে জ্বলে মরে যাচ্ছে। আমি এখনই সুইগিতে আপনাদের এখানে রিপোর্ট করছি। এভাবেই একে একে কাস্টমারগুলো রিমিকে ফোন করে উল্টোপাল্টা কথা বলতে থাকে, কিন্তু রিমি কিছুই বুঝতে পারে না। রিমি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে দেখে বেশ কয়েকজন কাস্টমার তার পেজে নেগেটিভ মন্তব্য করেছে। কিন্তু আমি তো অনেক বেশি করে চিজ দিয়ে ভালোভাবে পিৎজাগুলো বানিয়েছি, আমার পিৎজা তো ওরকম ঝাল হওয়ার কথা নয়। দূর, এই কাস্টমারগুলো ইচ্ছে করে নেগেটিভ রিভিউ দিয়েছে। রিমিকে এভাবে চিন্তিত অবস্থায় দেখে নলিনী দেবী মনে মনে খুবই আনন্দ পায়। আসলে নলিনী দেবী খুবই নিজ প্রকৃতির মানুষ ছিল। রিমিকে অপদস্থ হতে দেখে সে খুবই আনন্দ পেত। এমনকি সে তার বৌমাকে দিয়ে ইচ্ছা করে বেশি বেশি কাজ করাতো। এতে করে রিমি ভীষণই ক্লান্ত হয়ে পড়ত, আর সে নিজের ক্লাউড কিচেন বেশিক্ষণ ওপেনও রাখতে পারত না। সেই জন্যই রিমি আসলে ব্যবসায় কোনো উন্নতি লাভ করতে পারে না। একদিন, বৌমা, আমার প্রেসারের ওষুধটা শেষ হয়ে গেছে, যাও বাজার থেকে ওষুধটা নিয়ে এসো। এই শুনে রিমি রান্নাঘর থেকে বেরিয়ে শাশুড়ি মায়ের জন্য ওষুধ নিতে চলে যায়। কিন্তু এমন সময় নলিনী দেবী আবার রান্নাঘরে ঢুকে খাবারে ভুলভাল মশলা মিশিয়ে দিতে শুরু করে। ঠিক এমন সময় রিমি দরজার আড়াল থেকে সবই দেখতে পায়। আসলে রিমি ইচ্ছা করেই ওষুধ কিনতে যায়নি, কারণ তার স্বামী দরবেশ আগের দিনই মায়ের জন্য প্রেসারের ওষুধ নিয়ে আসে।
আর আজকে যেহেতু তার শাশুড়ি মা তাকে আবার প্রেসারের ওষুধ আনতে বলে, তাই রিমি মনে মনে শাশুড়ি মায়ের উপর খুব সন্দেহ করে। তাই সে দরজার আড়ালে লুকিয়ে থাকে। আরে আপনি কি করছেন? তার মানে আপনি আমার খাবারে এই সমস্ত উল্টোপাল্টা মশলা মিশিয়ে আমার বিজনেসটা ক্ষতি করার চেষ্টা করছেন। আমি এত কষ্ট করে খাবার বিক্রি করে টাকা ইনকাম করার চেষ্টা করছি, আর আপনি আমার ব্যবসায় জল ঢালছেন। তোমার ক্ষতি করার জন্য আমার বয়েই গেছে। শুধু শুধু আমাকে অপবাদ দেবে না। আমি তোমাকে এই ব্যবসাটা করার অনুমতি দিয়েছি কিছু টাকা উপার্জন করার জন্য। তুমি তো একটা টাকাও ইনকাম করতে পারছো না, তার উপর সংসারের কাজকর্ম অবহেলা করছো। ঠিক এমন সময় দরজায় কেউ যেন নক করে। রিমি দরজা খুলে তার কলেজ লাইফের বান্ধবী সঙ্গীতাকে দেখতে পায়। সঙ্গীতা একজন সফল শাড়ি ব্যবসায়ী ছিল। শহরের প্রায় 15টা জায়গায় তার বুটিক ছিল। আসলে আমি তোদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। অবশ্য তুই নাকি ক্লাউড কিচেন খুলেছিস শুনলাম। আজকাল বাড়িতে থেকেই রান্নাবান্না করে খাবার বিক্রি করে তাহলে ইনকাম করা যায়। ওই ক্লাউড কিচেন না কি বলছো? ওতে ভালো ইনকাম হয়, কিন্তু তোমার বান্ধবী তো 1 পয়সাও ইনকাম করতে পারছে না, উল্টে লস হয়ে যাচ্ছে। তার উপর দেখো আমাকে দিয়েও মাঝে মধ্যে রান্না বান্না করায়। আমি বয়স্ক মানুষ, ভুল করে কি দিতে গিয়ে কি দিয়ে ফেলেছি, তাই আবার আমার উপর চোটপাট করছে। বাহ, কত ভালো শাশুড়ি বলতো। তোকে তোর ক্লাউড কিচেনে কত হেল্প করছে। না না, মাসিমার উপর এরকম রাগ করা মোটেই তোর উচিত হয়নি। ইস, আমার যদি এরকম একটা ভালো শাশুড়ি মা থাকতো, তাহলে আমাকে এতগুলো বুটিক ম্যানেজ করতে হিমশিম খেতে হতো না। বুটিক মানে শাড়ির দোকান? তোমার আবার শাড়ির দোকান আছে? হ্যাঁ মাসিমা, আসলে ওই উপরওয়ালার কৃপায় আমার মাত্র 15টা বুটিক আছে। মেরে কেটে আমার ভালোই চলে যায়। তবে আপনার মতো একটা ভালো শাশুড়ি থাকলে আমাকে একটু ব্যবসায় সাহায্য করতে পারতো। অবশ্য আমি আপনার আর রিমির জন্য আমার দোকান থেকে কয়েকটা শাড়িও এনেছি, দেখুন তো কেমন লাগে। সঙ্গীতার মুখে এমন কথা শুনে নলিনী দেবী খুব ভালো মতোই বুঝতে পারে সঙ্গীতা ব্যবসা করে খুব ভালো টাকা উপার্জন করে, অর্থাৎ সঙ্গীতা বেশ ভালোই বড়লোক। তার উপর সঙ্গীতার দেওয়া শাড়িগুলো দেখে নলিনী দেবীর চোখ দুটো চকচক করে ওঠে, কারণ নলিনী দেবী ভীষণই লোভী প্রকৃতির ছিল। ইস, আমার তো এখন খুব আফসোস হচ্ছে। আমারও যদি তোমার মতো একটা ভালো বৌমা থাকতো। আমি যদি তোমার সম্বন্ধে আগে জানতে পারতাম, তাহলে তোমার সঙ্গেই আমার ছেলের বিয়ে দিতাম। তোমার বান্ধবী তো একটা অকর্মার ঢেকি, কোনো কাজেই আসে না। আমি যদি রিমির শাশুড়ি না হয়ে তোমার শাশুড়ি হতাম তাহলে খুব ভালো হতো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রিমির খুবই খারাপ লাগে। আচ্ছা, আপনার যখন আমার বান্ধবীকে এতই পছন্দ হয়েছে, আর আমার বান্ধবীরও আপনাকে শাশুড়ি হিসেবে খুব পছন্দ হয়েছে, তাই আপনি একটা কাজ করুন, আমার বান্ধবীর সঙ্গে ওর বাড়িতে চলে যান। এমনিতেও আমার বান্ধবী কিন্তু অনেক বড় লোক, আমার কাছে তো টাকা নেই, আমি গরিব, তাই আমার বান্ধবী আপনাকে অনেক যত্ন করে রাখতে পারবে। তা ঠিক, আমারও একজন লোক দরকার। সারাদিন ওই বুটিক সামলে আমিও ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। আপনি না হয় আমার বাড়িতে গিয়েই থাকবেন। আপনার আমার বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না, তবে আমার একটা শর্ত আছে। আপনি যদি আমার সঙ্গে যেতে চান, তারপর কিন্তু আপনি আর নিজের বাড়িতে ফিরে আসতে পারবেন না। আমার বাড়িতে পার্মানেন্টলি থাকতে হবে। সঙ্গীতার কথা শুনে নলিনী দেবী আর কোনো কথা চিন্তা করে না। সেই সঙ্গীতার ধনী বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। তুই যখন আমার শাশুড়ি মাকে একেবারেই নিয়ে যেতে চাইছিস, তাহলে তোকে কিন্তু কিছু অ্যামাউন্ট দিয়ে যেতে হবে। আমার শাশুড়ি মাকে আমি তোর সঙ্গে এমনি এমনি যেতে দিতে পারি না। রিমির কথা শুনে সঙ্গীতা একটা 2 লক্ষ টাকার চেক রিমির হাতে ধরিয়ে দেয়, কিন্তু রিমির শাশুড়ি মা কিছুই মনে করে না। সে মনে মনে আশা করে সঙ্গীতার বাড়িতে গেলে সে দিনরাত গাড়িতে করে ঘুরে বেড়াবে, এখানে সেখানে যেতে পারবে, সোনা গহনা পরতে পারবে, সেই সঙ্গে সুন্দর সুন্দর শাড়ি ফ্রিতে পাবে। তাই সে কোনো আপত্তি না করে সঙ্গীতার সঙ্গে তার বাড়িতে চলে যায়। সঙ্গীতার ঝা চকচকে বাড়ি দেখে সে খুবই খুশি হয়। মাসিমা, আপনি তো শুনলাম ভালো রান্না করতে পারেন, তাহলে একটু আমার জন্য ভালো করে মালাই চা বানিয়ে নিয়ে আসুন তো। আর এই যে পাশের ঘরটা আপনার, আপনি আজ থেকে এখানেই থাকবেন। নলিনী দেবী তখনই সঙ্গীতার জন্য চা বানাতে চলে যায়, কিন্তু সে যখন নিজের ঘরে ঢোকে তখন দেখে সেটা আসলে কোনো ঘরই নয়, সেটা একটা স্টোর রুম। সঙ্গীতা তাকে একটা স্টোর রুমেই থাকতে দেয়, কিন্তু নলিনী দেবী কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবেই 2-1 দিন কাটে।
কিন্তু প্রত্যেক দিনই সঙ্গীতা নলিনী দেবীকে দিয়ে কাজ করাতে থাকে। একদিন, এই যে শুনুন, এই খাবারগুলো আপনি আজকে রান্না করবেন। দেখবেন রান্নায় যেন নুন, তেল, ঝাল, মশলা পারফেক্ট থাকে। আমি কিন্তু খারাপ রান্না একদমই খেতে পারি না। কিন্তু মা, তুমি যে বললে আমাকে নাকি তোমার ব্যবসায় সাহায্য করতে হবে, তোমার সাথে বুটিকে থাকতে হবে, তাহলে তুমি আমাকে রান্না করতে দিচ্ছ কেন? হ্যাঁ, আমি দরকার পড়লে আপনাকে বুটিকে ডেকে নেব, অসুবিধা নেই। কিন্তু আপাতত আপনি বাড়ির কাজই করুন। আপনাকে তো আমি কিনে নিয়ে এসেছি, তাই আমি যা ইচ্ছা কাজেই আপনাকে লাগাতে পারি। এমন কথা শুনে নলিনী দেবীর আর কিছু করার থাকে না। সে রান্না বান্না করে এবং সারাদিন বাড়ির কাজকর্ম করতে থাকে। দেখতে দেখতে এভাবেই 1 মাস কেটে যায়, কিন্তু সঙ্গীতা নলিনী দেবীকে একবারও বাড়ির বাইরে যেতে দেয় না। এ আমি কোথায় এসে পড়লাম? আমার বাড়িটাই তো ভালো ছিল। বড় ঘরবাড়ি, সুন্দর শাড়ির লোভ করতে গিয়ে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম। আমার বৌমাই কত ভালো ছিল, জীবনে কখনো আমাকে দিয়ে রান্না বান্না করায়নি, কিন্তু আমি আমার বৌমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। এভাবেই নলিনী দেবী মনে মনে নিজের ভুল বুঝতে পারে। এমনকি সে সঙ্গীতার কাছে গিয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু সঙ্গীতা নলিনী দেবীকে কোথাও যেতে দেয় না। তাই একদিন রাত্রিবেলা নলিনী দেবী চুপি চুপি সঙ্গীতার বাড়ি থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে সে জানতে পারে 1 মাসের মধ্যে রিমি তার ক্লাউড কিচেনটা চালিয়ে অনেক লাভ করে ফেলেছে। বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি দয়া করে তোমার ওই বান্ধবীর হাত থেকে আমাকে বাঁচাও। তোমার বান্ধবী আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে চাকরের মতো রান্নাবান্না করাচ্ছে। কেন? আপনি তো নিজের ইচ্ছায় আমার বান্ধবীর সঙ্গে গিয়েছিলেন, এতে এখন আমার কি করার আছে? এই শুনে নলিনী দেবী খুবই কান্নাকাটি করতে থাকে এবং বৌমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। পরের দিন সকালবেলাতেই সঙ্গীতা আবার রিমির বাড়িতে এসে উপস্থিত হয়। আপনাকে আমি আগের দিন বলেছিলাম না, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি, তাই আপনাকে এখন আমার সঙ্গে আমার বাড়িতেই থাকতে হবে। যদি আপনি আর পালানোর চেষ্টা করেছেন, তাহলে কিন্তু আমি আপনাকে... এই যে সঙ্গীতা, আইনে কিন্তু কোনো মানুষকে এভাবে টাকা দিয়ে কেনা যায় না। তাছাড়া তুই যে আমার শাশুড়িকে টাকা দিয়ে কিনেছিস, এর কোনো এগ্রিমেন্টও নেই। তার উপর আমার শাশুড়ি মাকে 1 মাস ধরে বাড়িতে রাখার নাম করে তুই অনেক অত্যাচারও করেছিস। তুই নিশ্চয়ই খুব ভালো করেই জানিস আমার বাবা কিন্তু পুলিশ অফিসার। একেই তোর নামে এতগুলো জালিয়াতির কেস আছে, তার উপর আমি কেস করলে তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? রিমির কথা শুনে সঙ্গীতা খুব ভয় পেয়ে যায়, তাই সে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। সেদিনের পর থেকে নলিনী দেবী পুরোপুরিভাবে নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে আর কখনো তার বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। রিমিতা তার বর প্রতাপের সঙ্গে বাস করত। তাদের বৈবাহিক জীবনে 10 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তারা এখনো বাবা মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেনি। রিমিতা সবসময় উপরওয়ালার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করত। রিমিতা খুবই দয়ালু স্বভাবের ছিল। সে গরিবদের সাহায্য করতে খুবই ভালোবাসত। এমনই একদিন তাদের বাড়িতে একটা ভিক্ষুক আসে। মা, দয়া করে আমাকে কিছু খেতে দেবে মা? 3 দিন ধরে কিচ্ছু খাইনি, 2 মুঠো ভাত দাও না মা। বৃদ্ধ লোকটিকে দেখে রিমিতার খুব মায়া হয়। সে বলে, হ্যাঁ দাদু, তুমি এসো, ঘরে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি বসে পেট ভরে খেয়ে যাবে, কেমন? রিমিতা এই বলে রান্নাঘরে যায়। দুপুরের জন্য সে দুজনের মতোই খাবার রান্না করেছিল। প্রতাপ খেয়ে চলে গিয়েছিল, কিন্তু রিমিতার এখনো খাওয়া বাকি ছিল। বেশি তো খাবার নেই, শুধু আমার ভাগের খাবারই পড়ে আছে। এক কাজ করি, এটাই দিয়ে দিই, আমি তো সব সময় খাবার পাই, গরিবদের কপালে কি তা আছে? রিমিতা এই ভেবে তার ভাগের খাবার নিয়ে এসে বৃদ্ধ লোকটিকে খেতে দিয়ে দেয়। লোকটি খুব খুশি হয়ে খাবার খায়। ভালো থেকো মা, উপরওয়ালা তোমার মনের আশা পূরণ করুক, খুব ভালো থেকো। খাবার কম ছিল তো, তোমার পেট ভরেনি তাই না? এই নাও, তুমি এই 50 টাকাটা রাখো, কিছু কিনে খেয়ে নিও, কেমন? আর তোমার খিদে পেলে আমার কাছে আসবে, আমি এবার থেকে রোজ বেশি করে রান্না করে রাখবো। বৃদ্ধ লোকটি 50 টাকা পেয়ে খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। রিমিতা এমনই ছিল, অপরের দুঃখে কষ্টে তার প্রাণ কেঁদে উঠত। সে সর্বদাই গরিবদের যথাসম্ভব সেবা করার চেষ্টা করত, কিন্তু তার বর প্রতাপ একেবারেই বিপরীত ছিল।
প্রতাপের চাল ডাল এবং বিভিন্ন রকম আনাজের বিশাল বড় পাইকারি ব্যবসা ছিল। টাকার কোনো অভাব ছিল না তার জীবনে, কিন্তু তবুও সে খুবই কৃপণ এবং নিষ্ঠুর প্রকৃতির ছিল। সে গরিবদের একদমই পছন্দ করত না। ভুল করেও কোনো গরিব তার কাছে সাহায্য চাইতে এলে সে তাকে অপমান করে হেয় করে তাড়িয়ে দিত। একদিন প্রতাপ রিমিতাকে বলে, রিমিতা, তোমার এবারের জন্মদিনটা খুব ধুমধাম করে সেলিব্রেট করব। আমার বন্ধুরা সবাই এবার বলেছে আমাকে বউয়ের জন্মদিনের জন্য একটা পার্টি রাখতেই হবে, না হলে নেমন্তন্ন ছাড়াই চলে আসবে। শোনো না, এইসব পার্টি রাখার কি প্রয়োজন? আমরা তো ওই দিন কোনো ভালো কাজ করতে পারি। এই যে ধরো, ফুটপাতের গরিব বাচ্চাদের কিছু খাবার দিতে পারি, অনাথ আশ্রমে গিয়েও বাচ্চাদের পছন্দের খাবার দান করতে পারি। আরে কি তুমি সবসময় গরিব আর গরিব করতে থাকো বলো তো? তুমি তো দেখছি সব টাকা দান ধ্যান করেই শেষ করে দেবে। হ্যাঁ, কি লাভ পাও তুমি এসব করে বলো তো? এতদিনে তো অনেক দান ধ্যান করেছো, উপরওয়ালা কি তোমার মনের কথা শুনেছে বলো? এমন বলো না, তুমি দেখবে উপরওয়ালা একদিন নিশ্চয়ই আমাদের মনের আশা পূরণ করবে। আর তাছাড়া আমি কিছু পাওয়ার আশায় গরিবদের সাহায্য করি না তো, আমি ওদের খুশি করানোর জন্য, ওদের পেট ভরানোর জন্য এসব করি। আহা, আচ্ছা আচ্ছা, বাদ দাও। এবার পার্টির জন্য অনেক কিছুর আয়োজন করতে হবে, যেটা বলছি সেটা করো। আচ্ছা, কি কি আইটেম রাখা যায় বলো তো? বলো বলো, ওদের একটু ভালো মন্দ খাওয়াতে হবে, বুঝেছো? এইভাবেই প্রতাপ তার বউয়ের জন্মদিনের জন্য নানান রকমের প্ল্যান করতে থাকে। দেখতে দেখতে সেই দিনটি চলেই আসে। প্রতাপ অনেক টাকা খরচ করে বিশাল বড় পার্টির আয়োজন করেছিল। পার্টিতে সে তার বড়লোক বন্ধুদের নিমন্ত্রণ করেছিল। সকলে এসে পার্টিতে খাবারের নানান রকমের আইটেম দেখে প্রতাপের প্রশংসা না করে থাকতে পারে না। সকলে পেট ভরে মজা করে খাবার খায় এবং পার্টি এনজয় করে যে যার মতো বাড়ি চলে যায়। কিন্তু পার্টিতে যে পরিমাণ খাবার রান্না হয়েছিল তার অর্ধেকেরও বেশি খাবার বেঁচে গিয়েছিল। তাই দেখে রিমিতা বলে, আগেই বলেছি বেশি বাড়াবাড়ি করো না তুমি। দেখলে তো এত খাবার নষ্ট হলো, আর লোকজন কত খাবার অপচয় করেছে। সবার প্লেটে প্লেটে খাবার ছাড়া আছে। কি লাভ হলো বলো তো এসব করে? আরে ও একটু হয়, কিছু করার নেই। খাবার বেশি হয়েছে, সমস্যা নেই তো। খাবার কম হলে কি হতো বলো তো? সবার সামনে তো অপমানিত হতে হতো। দেখলে না খাবার খেয়ে সবাই কত নাম করলো। সে ঠিক আছে, এখন এই খাবারগুলো কি হবে? এক কাজ করলে হয় না, এই খাবারগুলো চলো না আমরা গিয়ে গরিবদের দিয়ে আসি। ফুটপাতের ধারে অনেকেই রাত্রিবেলা শুয়ে থাকে। বড় লোকেরা এত খাবার নষ্ট করছে, আর গরিবদের কপালে তো শুকনো রুটিও জোটে না। তোমাকে এক কথা কতবার বলতে হয় রিমিতা? গরিবদের খাইয়ে কোনো লাভ নেই, বেকার টাকা নষ্ট। তুমি তো সবসময় আমার ক্ষতি করার কথাই ভাবছো দেখছি। আমি এই খাবারগুলো কি করবো আগেই ভেবে নিয়েছি। এগুলো আমি একটা রেস্টুরেন্টে গিয়ে বিক্রি করে আসবো। একটা ভ্যান ডেকেছি, ভ্যান এলেই খাবারগুলো নিয়ে চলে যাবে। আর যাই হোক না কেন, কম হলেও কিছু টাকা তো উঠে আসবেই রে বাবা। আর গরিবদের খাওয়ালে কি তুমি একটা টাকাও পাবে বলো? প্রতাপের মুখে এমন কথা শুনে রিমিতা খুব অবাক হতো, কিন্তু সে প্রতাপকে কিছু বলতেও পারতো না। এভাবেই সময় কাটছিল। একদিন দুপুরবেলা রিমিতা রান্না করছিল। রান্না হয়ে গেছে, এবার যাই স্নান করে নি। প্রতাপের বাড়ি আসার সময় হয়ে গেছে। ঠিক সেই সময় তার বাড়িতে একজন বৃদ্ধ অসহায় মহিলা হাতে একটা বাসন নিয়ে ভিক্ষা করতে আসে। আমাকে কিছু খেতে দিবি রে মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে না রে মা। এখনই প্রতাপ চলে আসবে তো। আজকে খাবারও আমি বেশি রান্না করেছি, কিন্তু বুড়িমাকে বসিয়ে খাওয়ানো যাবে না। প্রতাপ বাড়ি চলে এলেই রাগ করবে। এক কাজ করি, বুড়িমা আমি খাবার আনছি, তুমি দাঁড়াও এখানে। হ্যাঁ। রিমিতা রান্নাঘর থেকে বুড়িমার জন্য খাবার নিয়ে আসে। এই নাও, প্লাস্টিক থাকলে খাবারগুলো ঢেলে নাও। আছে প্লাস্টিক, নাকি আমি একটা টিফিন কৌটো দেব? না না, আমার কাছে আছে প্লাস্টিক। আমি তো একা একা খাই না কিছু, ঘরে আমার দুটো ডাকনি আছে, ওদের জন্য খাবার নিয়ে যাই তো। রিমিতা খাবারের প্লেটটি যেই বুড়িমার হাতে দিতে যাবে, ঠিক তখনই সেখানে প্রতাপ চলে আসে এবং সে রিমিতার হাত থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে বলে, কি করছো? হ্যাঁ, তোমাকে কতবার বলতে হবে? জানো না এখন তেল মশলা আনাজের কত দাম বেড়ে গেছে? আর তুমি ভালো মন্দ রান্না করে গরিবদের খাওয়াচ্ছ? এসব পরোটা, চিকেন, মাটন, এগুলো কি গরিবদের খাওয়ার জিনিস নাকি? ওরে বাবা, এরা পান্তা ভাতা শুকনো রুটি খেতে জানে শুধু, বুঝেছো? এদেরকে পচে যাওয়া বাসি খাবার দিলে এরা খুব খুশি হবে। এরা এইসব খাবারের স্বাদ বোঝে না, বুঝেছো? তুমি কি বলছো এসব? খাবারটা দাও, এনাকে দিয়ে দিই। এটা আমি এনাকে দেবো বলে এনেছি। না না, এটা দেবো না, আমি এটা খাবো। এই বুড়ি, যা ভাগ ভাগ এখান থেকে, যা ভাগ ভাগ। আমার বাড়িতে কোনোদিনও যেন আর না দেখি, যা এখান থেকে।
প্রতাপ, এমন করো না। ভিখারিদের এভাবে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিতে নেই কখনো। তুমি খাবারটা দিয়ে দাও, আমি তোমার জন্য খাবার বের করছি। হ্যাঁ দাও, খাবার দাও, ওটাও দাও, ওটাও খাবো আর এটাও খাবো, কিন্তু আমি তোমাকে ওই ভিখারিটিকে খাবার দিতে দেবো না। প্রতাপের কথা শুনে বৃদ্ধ মহিলাটি খুব কষ্ট পায় এবং সে চোখে জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায়। শোনো রিমিতা, আমি যেন আজকের পর থেকে কোনো ভিখারিকে খাবার দান করতে না দেখি। আমি যদি দেখেছি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি এসব পছন্দ করি না একদম, তুমি তো জানোই। রিমিতাও মনে মনে খুব কষ্ট পেয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়। রিমিতা এখন আর গরিবদের খাবার দান করতে পারত না। একদিন হঠাৎ করে প্রতাপের ব্যবসাতে অনেক বড় ধস নেমে আসে। গুদামে সংরক্ষিত চাল, ডাল, আটা এবং অন্যান্য আনাজে পোকা ধরে যায় এবং সব আনাজ নষ্ট হয়। তার কাছ থেকে কেউ আর কোনো জিনিস কিনতে চাইতো না। প্রতাপের অনেক বড় ক্ষতি হওয়ায় সে খুব চিন্তায় পড়ে। চিন্তায় প্রতাপ খুব অসুস্থ হয়ে পড়েছিল। একদিন তাদের বাড়িতে প্রতাপের এক বন্ধু আসে। প্রতাপের এমন অবস্থা দেখে রমেন বলে, প্রতাপ, এ কি অবস্থা হয়েছে রে তোর? ভালো ডাক্তার দেখা, তুই তো অনেক দুর্বল হয়ে গেছিস রে। আর বলবে না রমেনদা, আমি একে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না জানো। কোনো ওষুধই কাজ করছে না। সব ঠিক হয়ে যাবে, উপরওয়ালার কাছে প্রার্থনা করো। আচ্ছা প্রতাপ, কালকে আমি গরিবদের খাওয়ানোর জন্য আয়োজন করেছি, তোরা অবশ্যই আসিস। আমি আর আমার বউ একা হাতে সামলাতে পারি না। কি গরিবদের খাওয়ানোর আয়োজন? কিন্তু কেন, কি জন্য, এসব করে কি পাস? আর বলিস না, আমার ছেলে ছোটবেলায় খুব অসুস্থ ছিল। ডাক্তার তো বলেই দিয়েছিল যে আর আমার ছেলেকে বাঁচানো যাবে না। আমার বউকে একটা সাধু বাবা বলেছিল গরিবদের অন্ন দান করতে, তাই আমার বউ প্রত্যেক সপ্তাহে গরিবদের খাবার দান করত। সেই তখন থেকে এটা এখনো হয়ে আসছে। আর আমার ছেলে এখন একদম সুস্থ। কিন্তু এইবার আমার প্রমোশন হয়েছে, তাই এবার একটা বড়সড় রকমের আয়োজন করেছি গরিবদের সাহায্য করার জন্য, বুঝেছিস? পরের দিন প্রতাপ ও রিমিতা রমেনদের বাড়িতে যায়। সেখানে গিয়ে প্রতাপ দেখে যে রমেন গরিবদের খাওয়ানোর জন্য বিশাল আয়োজন বন্দোবস্ত করেছে। গরিবদের বসে খাওয়ানোর জন্য একটা অনেক বড় প্যান্ডেলও তৈরি করা হয়েছিল। এই প্রতাপ, কি দেখছিস, কি হেল্প কর। আয় আয়, এক এক করে খাবার সার্ভ কর প্লেটে, অনেক লোক আসবে এখনো। হ্যাঁ হ্যাঁ, এই তো করছি। প্রতাপ ও রমেনের সঙ্গে খাবার বেড়ে সকলের হাতে তুলে দিচ্ছিল। খাবারগুলো নিয়ে গরিব অসহায় লোকেরা তাদের জন্য অনেক অনেক প্রার্থনা করছিল। এসব দেখে প্রতাপের খুব ভালো লাগে। সে মনে অন্য রকমের একটা স্বস্তি পায়। বাড়িতে এসে রিমিতাকে সে বলে, রিমিতা, আমরাও রমেনদের মতো এরকম একটা গরিবদের খাওয়ানোর আয়োজন করব। আমার আজকে খুব ভালো লেগেছে। এসব করে যদি আমিও সুস্থ হয়ে যাই আর আমাদেরও জীবনের সব দুঃখ দূর হয়ে যায়, তাহলে কতই না ভালো হবে বলো তো। রিমিতা তার কথা শুনে খুব খুশি হয়। কয়েকদিনের মধ্যেই তারা ওরকমই একটি খাবার দানের আয়োজন করে, যেখানে অনেকেই খাবার খেতে এসেছিল। সেখানে সেই বুড়িমাও এসেছিল, যাকে প্রতাপ কিছুদিন আগে খাবার না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাকে দেখে প্রতাপ বলে, বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমি তোমায় অপমান করেছি। তার শাস্তি উপরওয়ালা আমায় এখনো দিচ্ছে। তুমি দয়া করে আমাকে ক্ষমা করো, না হলে উপরওয়ালাও আমাকে ক্ষমা করতে পারবে না। তুমি আমার হাত থেকে এই খাবারটা নিলে আমি খুব খুশি হব। বুড়িমা খাবারটা হাতে নিয়ে বলে, ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। উপরওয়ালা তোমাদের সব মনোকামনা পূরণ করুক। গরিবদের খাবার বিতরণ করে যে এতটা আত্মতৃপ্তি লাভ করা যায়, এটা প্রতাপ কোনোদিনও ভাবতে পারেনি। প্রতাপ নিজেকে একেবারে পরিবর্তিত করে নিয়েছিল। সে বারে বারে উপরওয়ালার কাছে ক্ষমা চাইতে থাকে। কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে এবং রিমিতা তাকে সুখবর দেয়। প্রতাপ খুব খুশি হয়। এখন প্রতাপ যতটা সম্ভব সবসময় গরিবদের খাবার এবং বস্ত্র দান করতে থাকে। উপরওয়ালার কৃপায় এখন তাদের জীবনে কোনো রকমের দুঃখ কষ্ট ছিল না।